কোথায় গিয়েছিলে? ফোনটাও বন্ধ করে রেখেছ। মায়ের কণ্ঠে কানন সামনে তাকালো, খানিকটা জড়ো গলায় জবাব দেয়। ওই শিহাবের সাথে একটু বেরিয়েছিলাম আম্মু, ফোনের চার্জ ছিল না তাই। তুমি ঘুমিয়েছিলে তাই না বলেই বেরিয়েছি, সরি আর হবে না। কণিকা বেগম ছেলের দিকে তাকান, ছেলের পরিবর্তন নজরে আসে, চুল ছেটেছে, সাথে দাড়ি কফও। এখন একটু মানুষ মানুষ ফিল আসছে, তবে গায়ে মেলির চাদর দেখে জিজ্ঞাসা করে, শিহাবের সাথে ছিলে বুঝি? এই চাদর কার? মেয়েদের চাদর মনে হচ্ছে। মায়ের জাসুসি ঘেরা তীক্ষ্ণ দৃষ্টি, সাথে সন্দেহভাজন গলা। সে বিড়াল বনে গেল। ঢোক গেলে কিছু বলতে উদ্যত হবে, কুঞ্জ তার ভেতর বাম হাত ঢুকিয়ে বলে, ভাই মিথ্যা বলিস কেন? তুমি সুশ্রী বইয়ের সাথে ঘুরতে যাও নাই? ফোনে যে কথা বললে। কানন চোখ পিটপিট করে চায় কুঞ্জর দিকে। এই সিসিটিভি ক্যামেরা কিভাবে জানলো? পরে মনে পড়ে তার ঘরেই তো ছিল। কানন ঢের লজ্জায় পড়ে। এভাবে হাটে হাড়ি ভাঙতে হলো বাদরটাকে। সে মায়ের দিকে কাচমচে চোরা চোখে চায়। কণিকা বেগম সামনে থেকে সরে ভেতরে আসতে দিন। কানন ভেতরে প্রবেশ করলে কণিকা বেগম বলেন, অসুস্থ শরীর নিয়েই বেরোতে হলো, তাও এত কুয়াশার মাঝে। কানন যেন একটু স্বস্তি ফিরে পেল। মা যাক, মা রেগে নেই, সে হেসে বলল, আই এম ফাইন আম্মু, দেখো খুঁড়িয়ে হাঁটছি না, পায়ের ব্যথা নেই। তাকে থামিয়ে কণিকা বেগম বললেন, সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, তখন তো ব্যথায় উঠতেই পারছিলে না। কাননের মুখখানা চুপসে যায়। মন বিশেষজ্ঞ ডাক্তারনির চেম্বারে গিয়েছিলে, তিনি জাদু করে সব ব্যথা ভ্যানিশ করে দিয়েছে। কথার মাঝেই অন্য কারোর গলা কাননের কপালে ভাঁজ পড়ে। তার আওয়াজ লক্ষ্য করে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ডক্টর সালাউদ্দিনকে দেখে কাননের চোখে মুখে বিরক্তি এসে ভিড় জমায়। সে মায়ের পেনে ফিরে শান্ত চোখে, তারপর হনহনিয়ে ডক্টর সালাউদ্দিনের হাতের চায়ের কাপটা কেড়ে নিয়ে সজোরে ফ্লোরে ফেলে দেন। ডক্টর সালাউদ্দিন হাসেন তার কাণ্ডে। কানন চিল্লিয়ে বলে, আম্মু এই পাগলের ডাক্তার এখানে কি করছে? কণিকা বেগম ঘাবড়ে যায়, এগিয়ে যান ছেলের কাছে। ডক্টর সালাউদ্দিন হেসে বলেন, আমি পাগলের ডাক্তার হলে কানন তুমি কিন্তু পাগল। ডক্টর সালাউদ্দিনের মুখে পাগল কথাটা সহ্য হয় না কাননের। সে কিচেনে গিয়ে আরেক কাপ চা ঢেলে চিনি মিশিয়ে সালাউদ্দিনের দিকে বাড়িয়ে অতি শান্ত গলায় বলে, শুনুন, আমি না পাগল নই। আরে ভাই, আজ তো ভালো মানুষ আমি। কোথায় পাগলামো করি যে আম্মু এই লোককে এনেছো? কণিকা বেগম চোখ রাঙ্গাই কাননকে। কানন মাথা নিচু করে নেয়। ডক্টর সালাউদ্দিন হেসে বলেন, এই যে চায়ের চিনির বদলে লবণ ঢেলছ। কানন দাঁড়ায় না আর, হনহনিয়ে চলে যায় নিজ কামরায়। কুঞ্জ নাচতে নাচতে ভাইয়ের পিছু পিছু দৌড়ায় হাওয়াই মিঠাই হাতে। কণিকা বেগম হতাশা মিশ্রিত গলায় ডক্টর সালাউদ্দিনের কাছে ক্ষমা চান ছেলের আচরণে। ডক্টর সালাউদ্দিন হেসে বলেন, আরে বৌমা, ক্ষমা চাইছো কেন? এর জন্যই তো আশা। আর আমার মনে হয় কানন ফাইন। তুমি শুধু ওর একটা সঙ্গিনী এনে দাও, দেখো তার সাথে মন খুলে কথা বলবে, নিজের দুঃখ আবেগ উড়িয়ে দেবে, তারপর একদম নর্মাল শশী বই আনবে। লম্বা লম্বা পা ফেলে পায়চারি করছে কানন। কুঞ্জ চুপটি করে বসে আছে বিছানায়। ভাই থমথমে মুখোপই দেখে কিছু বলার সাহস করে না, তবে পেটের ভেতর কথা রাখাও দায়। গুড়গুড় করছে তো। সে নিরাপত্তার জন্য দুকালে হাত রেখে বলে, ভাই ওই ডাক্তার দাদু তোমাকে পাগল বলল, তুমি কি সত্যি পাগল? আমাকে কামড় দেবে? কানন হাঁটা থামিয়ে ভাইয়ের দিকে তেড়ে আসে। কুঞ্জ বিছানার কিনারে গড়ি কমফোর্টে আপদমস্তক ঢেকে নেয়। কানন কমফোর্ট টেনে ধরে বলে, পালাচ্ছিস কেন? আমি পাগল, আয় তোকে কামড়ে দেব, আয় বলছি। কুঞ্জ হেসে ওঠে শব্দ করে, হাসতে হাসতেই বলে, ভাই প্লিজ মাফ করে দাও। কানন তার বলার ভঙ্গি দেখে নিজেও হেসে দেয়। তার বিক্ষিপ্ত মনটা ভালো হয়ে যায় হঠাৎ। কমফোর্ট সহ কুঞ্জকে কোলে নিয়ে ঘুরিয়ে নেয় কয়েক পাক, নরম বিছানায় ছুঁড়ে ফেলে বলে, পুচু, তুই দিন দিন সত্যি বাদর হয়ে যাচ্ছিস। কুঞ্জ বিছানায় দাঁড়িয়ে পেছন ঘুরে পশ্চাৎ অংশ দেখিয়ে বলে, আমার কি লেজ আছে যে বলিস মাদার হচ্ছি?
কানন ফিক করে হেসে দেয়। তার পশ্চাৎদেশে আলতো চর দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। পুচু, তুই লেজ ছাড়া বাদর। শশী বউয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, এ কথা মায়ের সামনে বললি কেন? কানন ভাইয়ের পেটের উপর বসে চুলগুলো টেনে বলে, বলেছি বেশ করেছি, আমাকে নিলে না কেন? আমার বুঝি সুশি বউকে দেখতে ইচ্ছে করছে না? কানন তার হাত জোড়া শক্ত করে ধরে বলে, আমার বউ আমি দেখব, তুই দেখে কি করবি পুচু? কুঞ্জ কম না, সে জলযুক্তি দাঁড় করে সাথে সাথে। তোমার আম্মু, আমার আম্মু, আমার আব্বু, তোমার আব্বু, আব্বু পিৎজা চিপস নিলে আমি অর্ধেক অর্ধেক তোমাকে দিই না? তাহলে আব্বু তোমাকে সুশি বউ দিল, তুমি কেন আমাকে দিবা না? শশী, তুই একটা প্রতারক, ভালো মানুষের মুখোশধারী একটা ডাইনি, বুঝলি? বুঝতে পারছি, ধন্যবাদ। আর কিছু বলবি? শশী তেরা জবাবে ফোনের অপ্রান্তে সোমা নীরবে ছেয়ে গেছে। শশীর হামি তুলে বিছানা ছেড়ে উঠল। কিরে, মরে টরে গেলি নাকি? হার্ট অ্যাটাক করেছিস? অ্যাম্বুলেন্স পাঠাবো? সোমা ফুঁসে ওঠে শশীর কটাক্ষে। ফোন বাম কান থেকে ডান কানে নিয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, নেমো খারাম, পিশাচিনী, নির্দয় কাঠপুতুল তুই, স্বার্থপর মহিলা তুই, মীর জাফরের বউ। রুকো যারা, শ্বাস ভিলো। আর হ্যাঁ, আমি মীর জাফর টাফর না, শেরজাদ আলীর বউ, বুঝলি? সোমাকে থামিয়ে শশী মিষ্টি সুরে বলল। সোমার মাথা অতিশয় কার্যকর হয়, চোখের আকৃতি খানিকটা মার্বেলের মতো হয়ে যায়। দাঁত কটমট করে বলে, সেরতাজ আলী, তার মানে দাঁড়ালো। শশী বড়সড় একটা ধমক দেয় সোমার উদ্দেশ্যে। সোমা ভিজে পিরালে নেয় চুপটি মেরে যায়। এবার সে নি গর্জে ওঠে, তোর যুক্তি তুই রাখ, আবালের বাচ্চা। এই গর্ধব হারামখোর, আমি তোকে বলি নাই যে আমি বিয়াত্তা বেটি, আমি শেরের শেরনি বলি নাই? এই চুপ করে আছিস কেন? সোমা ঘাবড়ে গেল। বলেছিল তো, তবে সে ওসব নেহেত মজার ব্যাপার ভেবে উড়িয়ে দিয়েছে ফু দিয়ে। সে কাচমচু মুখে বলে, আমি তো ভেবেছিলাম তুই মজা করে বলছিস। এখন তামিম ভাইয়ের কি হবে? তুই কিন্তু তামিম ভাইয়ের সাথে ঠিক করিসনি শশীকলা। শশীর কপালে ভাঁজ পড়ে। সে হিসিয়ে বলে, এই এক মিনিট, আমি কি করেছি তোর তামিম ভাইয়ের সাথে? এই হারামজাদি, কথা বলছিস না কেন? সোমার গলায় তেজ ফিরে এলো যেন। তামিম ভাইয়ের জন্য তার কষ্ট হচ্ছে। বেচারা শশীকে অসম্ভব রকম ভালোবাসে। বিরহ যাতনায় পিষ্ট হচ্ছে প্রতিপল। দেখ শশীকলা, তামিম ভাই তোকে পছন্দ করে, ভালোবাসে। রাখ তার ভালোবাসা, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন মেরি বেহেনা। শশীর গলা শান্ত শোনায়। সোমা নিজেও স্বাভাবিক হয়ে গেল। শশী নিজেকে ধাতস্থ করে বলে, দেখ, তোর তামিম ভাইয়ের সাথে আমি কোনো কমিটমেন্ট করিনি। সে আমাকে পছন্দ করুক আর ভালোবাসুক, আমাকে কখনো জানায়নি। তুইও কখনো খোলাসা করে সিরিয়াস হয়ে বলিসনি। আমি তোকে সাবধান করেছি কতবার, করিনি? আর বাবা প্রস্তাব নাকচ করেছেন, চ্যাপ্টার ক্লজ, আমিও কখনো ওসব পথে হাঁটতাম না, সেটা তুই ভালো করেই জানিস। এখন তুই আমার বেস্টু, আমাকে দোষ দিচ্ছিস কোন মুখে? সোমা বুঝতে পারে সবটা। এখানে শশীরও দোষ দেওয়া যায় না। সে ব্যথিত সুরে বলে, তুই ম্যারিড, এটা আমাকে ভালোভাবে আগে জানালে সব ল্যাটা চুকে যেত। এখন তামিম ভাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তোর জামাই নাকি ওর বন্ধু। আমার না ওনার জন্য কষ্ট হচ্ছে রে শশী। সোমা বুঝতে পারে সবটা। এখানে শশীরও দোষ দেওয়া যায় না। সে ব্যথিত সুরে বলে, এক কাজ করতে পারিস সমু। কি কাজ? তুই আন্টিকে বল তোর ফুপাতো ভাইকে ফুপাতো জামাই বানাতে, তাহলে তোর তামিম ভাইয়ের সব কষ্ট শেষ হয়ে যাবে। যা, এক্ষুনি বল। একটু বোকাশোকা সোমা আচ্ছা বলে দরজা অবধি গেল। বোকাশোকা মাথাটা কার্যকর হতেই শশী সব কথা বুঝে যায় অনর্গল। সে ফিরে এসে দাঁত কটমট করে কিছু বলবে, এর আগে শশী ব্যস্ত গলেই বলে, বলিস কিন্তু, রাখছি। আর শের সাহেবকে দেখতে চাইলে আজ বিকেলে চলে আসিস আমাদের বাড়িতে। বলেই কল কেটে দেয় শশী। ফোনটা বিছানায় ছুঁড়ে দীর্ঘশ্বাস ফেলে। বেচা তামিশা তার পেছনে লাড্ডু ছিল, কিন্তু কখনো সামনে এসে বলার সাহস করেনি।
শশী কখনো প্রশ্রয় দেয়নি, আবার মানাও করেনি। সোমার ফুফাতো ভাইয়ের গুণগান গাইতো বেশ। শশী প্রথম একটু মজা নিত, পরে যখন তামিম সরাসরি পরিবার সমেত ওদের দোরগোড়ে হাজির হয় প্রস্তাব নিতে, তখন সে ভয় পেয়েছিল একটু। বাবা না রাজি হয়ে যায়। তামিমকে তার পছন্দ না এমন না, তবে শশীর টাইপ না। সে চাইতো তার জন্য গাম্ভীর্যে ভরপুর এক বীর পুরুষ আসবে, যে বুক ফুলিয়ে দাপটের সাথে কথা বলবে, যার কথা বার্তা আচার আচরণের ব্যক্তিত্ব ফুটে উঠবে, যাকে দেখে সবে শশীকে বাহবা দিয়ে বলবে, শশী জিতছিস, খাসে একখানা জামাই পাইছিস। গর্বে শশীর পা আসমানে উঠবে। বাবা যখন সসম্মানের সাথে মানা করে দেয় সেই প্রস্তাব, শশীর স্বস্তি শ্বাস টেনেছিল। তবে স্বস্তি বোধ করি বেশি দিনের জন্য ছিল না। কোথায় তার গাম্ভীর্যে ঠাসা বীরপুরুষ, ব্যক্তিত্ব চুয়ে চুয়ে পড়া মানব, কপালে জুটেছে এক অন্ধা বিড়াল, যার নাম শের হলে কি হবে, বিড়ালের মতো মিউ মিউ করে। শশী বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়, মুচকি হেসে এলোমেলো চুলে চিরুনি চালিয়ে আয়নায় নিজ প্রতিবিম্বের দিকে তাকায়। শশীর কল্পনার ক্যানভাসে নিজ প্রতিবিম্ব যেন হেসে তাচ্ছিল করে বলে, রূপ দেখেছিস নিজের? সবার নজরে কালো তুই। এই কালো চেহারা নিয়ে বীর পুরুষের স্বপ্ন দেখছিস? শশীর হাসি মাখা বদনখানি মলিন হয়, চুল আসে বেঁধে নেয়, মলিনতাকে পাটাই পিষ্ট করে হেসে বলে, বীর পুরুষ কেমন হয়? পাগলা প্রেমিক যে হাঁ করে অপলোক চেয়ে রইবে চাঁদের পানি। তার প্রতিটি কথা বাধ্য ছেলের মতো শুনে যাবে, এমনকি ধমকও। ভুল না করেও তার খুশির জন্য সরি বলবে না তো? তাহলে তাহলে বাপু বীর পুরুষ দিয়ে কি করব আমি? শশীর চোখ টিপে ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে ছোট ভাইকে বই খাতা নিয়ে আঁকিবুকি করতে দেখে শশী চরম মাত্রায় হতাশ। এই ছেলে কিচ্ছুটি হবে না। এক্সামে জাতকল থেকে বেরোনোর পরও কে পড়ে, তাও এই ভর দুপুরে আহাম্মক। সে কিচেনে উকি দেয়, তার মমতাময়ী অতি ব্যস্ত মানবী কাজ করছে থমথমে মুখে। শশী কুনকুন করে কিচেনে প্রবেশ করে। মরিয়ম বেগম আর চোখে মেয়েকে দেখে পুনরায় কাজে হাত চালায়। বিড়বিড় করে কারোর 14 গোষ্ঠী তুষ্টি করছে শশী, বুঝতে বাকি থাকে না তাদের বাড়িতে আজ সকালে পাঠাপুলির দাওয়াত। তার ফুপু, খালা, মামি সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই শিকার হলো অন্তিম মুহূর্তে কারোর পদার্পণ ঘটেনি। ফোনে ভুজুং ভাজুং ব্যস্ততা দেখে মানা করে দিল, ব্যাস। মরিয়ম বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছে না, তবুও তিনি আপন মনে কাজ করে যাচ্ছেন। মেয়ের জামাই আসবে, বিআইবিএন আসবে, তাদের জন্য এক হাতে আয়োজন করে যাচ্ছে। শশী মৃদু হেসে গলা পরিষ্কার করে বলে, আমি সাহায্য করছি আম্মা, বলো কি করতে হবে। মরিয়ম যেন কথা বলার ঘাটা খুঁজে পেল। তিনি পাটায় মশলা বাটা বন্ধ রেখে তেজস্বী গলায় হুঙ্কার ছাড়ে, কিছুটি করতে হবে না, কারণ আমি আছি তোর বাড়ির জি। আল্লাহর 10টা হাত দিয়েছে, একাই করতে পারবো, তোর চিন্তা করতে হবে না। নাকে তেল দিয়ে ভর দুপুরে ঘুমাও গিয়ে। শশী কাঁধ উঁচিয়ে ভাবলেশীনভাবে আচ্ছা উল্টো পথে পা চালায়। মরিয়ম বেগমের রাগের মাত্রা বেড়ে গেল কি, তিনি জোরে জোরে পাটায় পিষ্ট করেন মশলাপাতি। রাগে গজগজ করতে করতে আপন মনে বলেন, একা কাজ করব, যতটুকু হবে হোক। আমার কি, কাজ শেষ হলেই হবে, নইলে না। কেউ যদি কোনো কথা শোনায় তখন আছে বোঝাপড়া। শশীর পদযুগল থেমে যায় তার নীরব হুমকিতে। এমনিতেও শশী চেতনা একটু পরখ করে নিল রৌদ্ররূপী মাকে। সে ঘুরে বুকে হাত গুজে বলে, তুমিই তো বললে যেতে, এখন আবার হুমকি দিচ্ছ? মা, ক্লিয়ার কাট কথা বলো তো। মরিয়ম বেগম করুণ চোখে চায়। কাজের চাপে তিনি চোখে সর্ষে ফুল দেখছেন। ভেবেছিল ননদ ভাবি আর বোনেরা আসবে, তারা কাজে হাত বাটাবে, অথচ এখন নাকি তারা আসবে না। তিনি এত সব কীভাবে সামলাবেন? পোলাও কোরমাও বা কখন রাঁধবেন? পিঠাপুলি বা কী করবেন? তিনি এবার নরম গলায় প্রতি উত্তর করল, শশীমা, আমার একটু হাত লাগা না, এত কাজ আমার তো পাগল পাগল লাগছে রে, কিছু কর না। শশী ঠোঁট চেপে হাসে, মাথায় ওড়না কোমরে বেঁধে নেয়। ফ্রিজ থেকে চামড়া ছেলা দেশি মুরগিগুলো বের করে কুটে নেয় ঝটপট। গরুর মাংস বের করে ভিজিয়ে নেয়। ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে। মরিয়ম বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মেয়েটা ইঁচড়ে পাকা বাদর হলে কি হবে?
কিছু গুণও আছে। যখন কোনো কাজ করবে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ভেজাল নেই, একা হাতে সবটা সামলে নেবে। তবে তার কাজে কেউ নাক গলালে হাত পা গুটিয়ে বলবে, আমাকে ইস্তফা দিন, আপনি করুন। শত বলে কয়েও তখন মহারানীকে মানানো যাবে না। তিনি সব মশলা বেটে চালের গুঁড়া জালিতে ঝেড়ে নেন। তিনি রান্নার মুখও হবেন না আর। মেয়ে যা করবে করুক। তন্মধ্যে হাসান মাহমুদ বাড়ি ফেরেন, হাতে বড় রুই মাছ। শশী সেটা দেখেই হাত উপরে তুলে বলে, ওটা দূরে রাখো আম্মা জান, আমি কিন্তু মাছ ছুঁয়েও দেখবো না। আমার রান্না প্রায় শেষের মধ্যে, ওটার কি করবে তুমি জানো। হাসান মাহমুদ স্ত্রীর দিকে তাকালেন। মরিয়ম বেগম আগে আত্মসমর্পণের ভঙ্গিতে বলেন, আমিও পারবো না ওই মাছে হাত দিতে। এই মাংস রেঁধেছি, তাহলে এখন মাছের কি দরকার? সকালবেলা আনা যেত না? আপনি এনেছেন, আপনি ব্যবস্থা করুন। হাসান মাহমুদ হতবিহ্বল হয়ে মাছের দিকে তাকান। হাতে পান সুপারি ও দই মিষ্টি রেখে মাছ হাতে দাঁড়িয়ে থাকেন। ভেবেছিল এত বড় মাছ দেখে বিপিজান খুশিতে আটখানা হয়ে যাবে, কিন্তু এখানে তো উল্টো সুর। এই মাছটা কে কাটবে? তার এতগুলো টাকা। তিনি দুঃখ প্রকাশ করার অবকাশ পান না। কেউ ব্যস্ত হয়ে কলিং বেল বাজাচ্ছে, একবারে বেল চেপে ধরে আছে বোধ হয়। হাসান মাহমুদ ব্যস্ত ভঙ্গিতে শশীর হাতে মাছ ধরিয়ে দরজা খুলতে যান। শশী অসহায় বোধ করে, নাক সিটকানি দিয়ে মাছের দিকে যায়। কোথায় ভেবেছিল রান্না শেষে হঠাৎ শাও নিয়ে সেজে গুজে নেবে। শশী বড় খাঞ্চাতে মাছ রেখে পটিয়ার পিড়ি সমেত বসে। মাছ কুটতে উদ্যত হবে। ড্রয়িংরুমে পরিচিত গলায় শশীর কান খাড়া হয়। তার মা জননী খুশিতে গদগদ হয়ে চলে যান সেখানে। শশী নিচের দিকে চায়। পোশাকে দোষ নেই, বেশ ভালো, তবে তিন রঙের। ভাগ্যিস চুলগুলো আশ্রে ছিল। শশী মাছ কাটা শুরু করে। তার সম্মুখে ছোট দুটো পা দেখে হাত থেমে যায়। হাস্যোজ্জ্বল মুখে বলে, পুচু সাহেব যে কেমন আছেন? কুঞ্জ মাছের আষ্টের গন্ধে নাক ধরে মুখ বিকৃত করে বলে, ভালো আছি সুশি বউ, তুমি কেমন আছো? জানো ভাইয়া কি করেছে? শশী ছোট ছোট চোখে চাইলে কুঞ্জ গড়গড়িয়ে সব বলে। ভাই তোমাদের বাড়ি আসবে না, আম্মু আব্বু বকেছে অনেক, তবুও আসবে না। আম্মু ধরুম ধারাম পিটিয়ে কান ধরে টেনে এনেছে। ভালো করেছে না বলো? শশী স্থবির হয়ে যায়। তাদের বাড়িতে আসতে জনাবের এত গাইগুই। এরই মাঝে কিচেনের দিকে এগিয়ে আসে সকলে। শশী মাথায় ওড়না আরেকটু টেনে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে একটু লাজুক হাসে। এক নজরে দেখে নেন সবাইকে। শিরিন মিহির, পারভিন, সুলতানা মেহের, কুলসুম বেগম, কণিকা বেগম, কুঞ্জ ও সাথী। শেষ সাহেব কই? কুঞ্জ তো বলল শাশুড়ি আমা কান্টিন এনেছে। মিহির একজোড়া কাতল মাছ শশীর সামনে রেখে বলে, ধরো এই দুটো কেটে ফেলো জলদি, সেরে রাতে আছে গোটা দুয়েক। শশীর দিনটাই খারাপ। মাছ কাটতে কাটতেই তার এবেলা ফুরাবে। সে ভদ্র মেয়ের নাই মাথা কাত করে মাছের আষ্টে ছায়। কুলসুম বেগম তার পাশে টুলে বসে বলে, হে সতীন, মাছ কাইটটা কুইটা পারবে? শশী গলা খাকারি দিয়ে তার উদ্দেশ্যে ভনিতাহীন গলায় বলে, পারি কোনো রকম। আপনি দা বটি নিয়ে বসলে আমিও দেখতাম আমার সতীন ক্যাম্বা কুটবার পারে। শেষটুকু বিদ্যার অনুকরণ করে বলে। উপস্থিত সকলে মৃদু শব্দে হেসে ওঠে। মেহের দাদির পাশে দাঁড়িয়ে বলে, আমাদের দাদুনকে হেলাফেলা করিও না শশীব, তার মাছ কাটা দেখলে তাক লেগে যাবে, জটপট কেটে ফেলে। তাহলে তো দেখতেই হয়, সাথে আমিও শিখলাম। শশী হেসে বলে। কুলসুম বেগম মুখ মুচড়িয়ে বলে, মুরব্বি শুনছো হেতি সতীনের কথা? হেতি আমারে কাম করবার কয়, কত বড় আসপদ্দা তার, আপনি কিছু কইবেন না? কাননকে উদ্দেশ্য করে আহাজারিতে ফেটে পড়েন কুলসুম বেগম। শশীর নজর উঁচিয়ে কাননের দিকে তাকাই এক বল। কানন কি বলবে ভেবে পায় না। বড় ইলিশ মাছ দুটো শশীর সামনে রেখে দাদিকে বলে, দাদুন কোথায় কাজ করতে বলল? বরং শিখতে চাইল তো, শিখিয়ে দাও সতীনকে। শশী ঠোঁট চেপে হাসে। এই না হলেন শের। উপস্থিত সকলের মুখে চাপা হাসি। কুলসুম বেগম হেসে কাননের হাত ধরে বলে, মুরব্বি আপনার ভারসাব দেখি ভালো না, তা তো
তরতাজা শ্মশানে পাইয়া আমারে ভুইলা গেলেন। সতীনের পক্ষে কথা কন, বড় দুঃখ পাইলাম গো। ও স্বামী, তুমি কই? আসো আসো, কাছে আইসো। কুঞ্জ বিড়বিড় করে বুড়ি তোর স্বামী পটাশ করে ফেটে যাক বলে আড়ালে চলে যায়। মিহির হেসে কুঞ্জকে টেনে বের করে বলে, দাদুন, ওই তো তোমার আদরের স্বামী লুকোচুরি খেলছে, দেখো। কুঞ্জ কটমট করে হাত ছাড়িয়ে নিয়ে হাসান মাহমুদের সামনে দাঁড়িয়ে একশ্বাসে বলল, আর আঙ্কেল পেঁচামুখ মিহি ভাই মাছ কেনার সময় বলছে হার কিপটে ঘাত তারা শ্বশুর। হুম। বলতে পারে না কুঞ্জ। মিহির আটকে রাখা শ্বাস ছেড়ে কাননের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়। কানন ভাইয়ের স্টেশনবিহীন মুখটাকে বন্ধ করে শ্বশুরের পানে তাকায়। হাসান মাহমুদ একবার কুঞ্জ, কানন ও মিহিরকে দেখে নেয়। কিছুটা হলেও আন্দাজ করতে পারে কুঞ্জ কি বলতে চেয়েছিল। সে চশমা ঠিক করে ঘরের দিকে যেতে যেতে বলে, আমি চেঞ্জ করে আসছি, বাজার থেকে ফিরলাম তো মাত্রই। হ্যাঁ, বলেই তিনি কেটে পড়েন। হুট করে পরিবেশ কেমন অস্বস্তিতে ভরে ওঠে। কণিকা বেগম এগিয়ে এসে কুঞ্জর দিকে শান্ত চোখে চায়। কুঞ্জ এতক্ষণ ভাইয়ের হাত থেকে ছোটার জন্য ছটফট করলো। মায়ের শীতল চাহনি দেখে ভয় পেয়ে যায়। কাননও ছেড়ে দিলে কুঞ্জ মিনমিনিয়ে গলায় বলে, সরি আম্মু, একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, দুষ্টুমি বাদ। বলে দাদির কোলে বসে নিজেকে নিরাপদ রাখে। মরিয়ম বেগম হেসে পরিস্থিতি সামাল দিতে দিতে বলে, আরে বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, ছাড়ুন তাপা। আপনার বোরকা ছাড়েন, শিরিন যা নিয়ে যা ওনাদের। শিরিন শাশুড়ি ননদ যা দাদি শাশুড়ি চাচি শাশুড়িকে নিয়ে যায়। মিহির ড্রয়িং রুমে বসে শ্যালকের কাছে। কিচেনে মরিয়ম বেগম ব্যস্ত হয়ে পড়েন ফলমূল কাটতে। শশী মাছের চাকা খসিয়ে রাখে বলে কুঞ্জকে উদ্দেশ্য করে বলে, পেটে কথা থাকে না না, এরকম স্বভাব থাকলে কিন্তু কপালে বউ জুটবে না। প্রচুর দেবর। বউ দিয়ে কি হয়? বউয়েরা তো খালি ঝগড়া করে, এটা দাও ওটা দাও। জানো মোনা আন্টি প্রত্যেক দিন আঙ্কেলের কাছে থেকে এতগুলো টাকা নিয়ে শপিং করতে যায়। মরিয়ম বেগম হেসে ওঠে তার কথাই। একটা কমলা ঢিল ছুঁড়ে কুঞ্জের উদ্দেশ্যে। কুঞ্জ সেটা ধরে মিষ্টি হাসে। কানন তার মাথায় চাটি মেরে ইশারায় চুপ থাকতে বলে। কুঞ্জ কিছু বলবে, কিন্তু মায়ের ডাকে দৌড়ে প্রস্থান নেয়। কানন একা থেকে যায়। কিচেনে বউ শাশুড়ি। সে উকি দিয়ে শাশুড়িকে দেখে কাজে ব্যস্ত। সে শশীর পাশে টুল টেনে বসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, দিবা রজনী হর হামেশা মমচিত্তে তাকঝাক করা চন্দ্রা, তাকাও দেখি একটু, দেখি চাঁদের মুখখানি নয়ন জুড়াইয়া। শশী ঘাড় পাকিয়ে পাশে মাকে দেখে না, খেয়াল নেই জননী। সে মুচকি এসে মাথা তুলে তাকায়, ইশারায় কাছে ডাকে। কানন মাথা চুলকে একটু ঝুঁকে পড়ে। শশী আরেকটু কাছে আসতে বলে ইশারায়। কাননের হৃদস্পন্দন আলোক গতিতে ছুটে চলে। চোখের আকার ক্রম বর্ধমান। চোরা চোখে শাশুড়িকে দেখতে ভোলে না। শশী সেটা দেখে হেসে হাসি মুখে আওড়ালো, আম্মা, শের সাহেব মাছ করতে চাইছে, দিব? কানন সিনা টান টান করে হতবিহ্বল চোখে যায় শশীর দিকে। এই কি বলে? শশী মাছ কাটছে আনমনে, অধর জুড়ে খেলা করছে দুষ্ট মিষ্টি হাসি। সেই হাসিতে সে কুপকাত। ওদিকে মরিয়ম বেগম অবাক সুরে বলে, এ কেমন কথা শশী, বাদরামি শুরু করেছিস? শের এদিকে এসো, কেমন চলছে দিনকাল? কানন শশীকে টপকিয়ে এগিয়ে গেল শাশুড়ির কাছে। টুকটাক আলাপ সালাপে জমে গেল দুজনে। জমবে না? সে এমনিতেই ওন্দার বিড়াল সেজে থাকলে কি হবে? বেটা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে ওস্তাদ। ও নম্র ভদ্র সুলভ আচরণে যে কেউ বলবে এ ছেলে 100-তে 100। এক কথায় মা খালাদের পছন্দের ছেলের মধ্যে যেসব গুণ থাকা দরকার সেসবের তালিকায় সে প্রথম হবে। কুহেলিকার চাদরে মোড়ে অন্ধকার রজনী। ঝিঝি পোকার ডাকে পরিবেশ ভুতুড়ে। শিশির পড়ছে টপ টপ শব্দ করে। ঠান্ডা মৃদুমন্দা বাতাসে হাড় কাঁপানো শীত। কুকুরের দল রাস্তার ডাস্টবিনের ধারে ঘেঁষে শুয়ে একে অপরের সাথে লেপ্টে। কুকুরের বাচ্চাগুলো ঘ্যাও ঘ্যাও করে ডাকছে ক্ষণে ক্ষণে। রাস্তায় কাউকে দেখলেই তেড়ে আসে।
শীত আর ঘন কুয়াশায় অন্ধকার রাত্রি যেন এশার ওয়াক্তেই গভীরে ডুব দিয়েছে। রাস্তাঘাটে খুব একটা জনমানব দেখা যাচ্ছে না। যারা আছে এলাকার উটকো বখাটে যুবক, নেশাপানি পান করছে হয়তোবা। হাসান মাহমুদ তাদের দেখে বিরক্তিতে মুখখানা কুঁচকে নেয়। এরাই নাকি দেশের ভবিষ্যৎ। বিড়ি সিগারেট গাজে টেনে কুল পায় না, দেশ টানবে। আজকাল তো ভদ্র শিক্ষিত পরিবারের ছেলে মেয়েদেরও এ পথে হাঁটতে দেখা যায়। তিনি পাশে তাকিয়ে কাননকে দেখতে না পেয়ে খানিকটা ঘাবড়ে গেল। আলাভোলা জামাই তার কেউ কিডন্যাপ না করে নেয়, তবে পেছনে চাইতেই তার সংখ্যা দূরীভূত হয়। তিনি জামের পাশে হাঁটেন। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কুকুর শাবক ঘ্যাব ঘ্যাব করে তেড়ে আসলে হাসান মাহমুদ তাদের মুখে টর্চ ধরলে কেটে পড়ে। তারা জামের শ্বশুর হাঁটা দেয়। এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল দুজন, এখন বাড়ির পথে রওনা হয়েছে। হাসান মাহমুদ হঠাৎ কাননকে জিজ্ঞেস করেন, শের সাহেব, সিগারেটের স্বাদ কেমন জানেন? কানন একটু অবাকই হয় বটে, তবে অবাকতাকে পিছু ঠেলে প্রত্যুত্তর করে, না, কখনো টেস্ট করা হয়নি। হাসান মাহমুদ জানেন, তবুও মিছে অবাক হওয়ার ভান করে বিস্ময় প্রকাশ করল। কি বলছেন? আরে সিগারেট খাওয়া তো আজকালকার যুগে ট্রেন্ড আছে। এ যুগে যারা সিগারেট খায় না তাদের তো ভীতু দেউলিয়া আরো কত কিছু বলে কটাক্ষ করে। আর সিগারেট খাওয়া একটা ফ্যাশন, আর্ট, বুঝলেন? ওক ট্রেন্ডিং, ফ্যাশন, আর্ট। আমি কেন জেনে বুঝে নিজের ক্ষতি করব? কাননের সহজ সরল গলা। হাসান মাহমুদ হেসে জামের পিঠ চাপড়ে দিল। গুড, বুদ্ধিমানের মতো কথা। আপনি ভদ্র ছেলে, সিগারেটের মধ্যে কি বুঝবেন বলুন? মিহিরকে জিজ্ঞাসা করবেন, দিনে না হলেও এক প্যাকেট তো অনায়াসেই উড়ায়। হ্যাঁ, কানন জানে সেটা। মিহিরের এই বাজে অভ্যাস সেই কলেজ থেকে। সে প্রথমবার জেনে বড় চাচিকে বলে দিয়েছিল। তারপর থেকে তাদের মধ্যে আগেকার মতো ভাব বিনিময়টা হয় না। হাসান মাহমুদ হেসে আবারও বলেন, আমিও খেতাম আগে টুকটাক, শশীর জন্য ছাড়তে হয়েছে। মেয়েটা এত নাছোড়বান্দা, কি বলে বোঝাবো? যেটা বলবে তো সেটা করতেই হবে। তার বলতে একদম বাপের মতোই বিবি করে কানন। হাসান মাহমুদ মেয়ের গুণগান শুরু করে, যার অধিকাংশই শশীর একরোখা স্বভাব, আধিপত্য জেদি স্বভাবের বর্ণনা। কাননের বুঝতে বাকি থাকে না শ্বশুরমশাই তাকে আগাম ঘূর্ণিঝড়ে পূর্বাভাস দিচ্ছে। আর কানন দুহাত মিলে হাসতে হাসতে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ছারকার হতে সদ্য প্রস্তুত। ভেবে মুচকি হাসল সে। হাসান মাহমুদ লক্ষ্য করে তার হাসি, নিজেও হাসে। মরিয়মের কথাই ঠিক, ছেলেটা নিতান্তই ভদ্র ছেলে। তার আগুনের বহিষ্কার জ্বলন্ত শশীর জন্য এরকম বরফ শীতল ছেলের জুড়ি শোনেই সোহাগা। সম্পর্কে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয়। দুজনই আগুন হলে কোন্দল বাড়বে বই, কমবে না। চাকরি বাকরির কি খবর? কানন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল বলা চলে। আজ আসার পর একবারও শ্বশুরমশাই চাকরির প্রসঙ্গ তোলেননি। কানন প্রতিবারে নেই এবারও জবাব দেয়, চেষ্টা তো করছি, এখন হচ্ছে না। হাসান মাহমুদ প্রতিবারের মতো একই বাক্য আওড়ান। চেষ্টা করছেন তবুও হচ্ছে না, তার মানে হয়তোবা আপনার চেষ্টায় ত্রুটি আছে। নিজের সর্বোচ্চটা দিচ্ছেন না শের সাহেব। মনে রাখবেন, কটু শোনালেও বাস্তবতা হলো বেকার ছেলে আর বিয়ের বয়স পেরিয়ে যাওয়া মেয়েকে পরিবার আর সমাজ বোঝা ছাড়া আর কিছুই ভাবতে পারে না, বুঝলেন? সব ক্ষেত্রে না, বেশিরভাগই এমনটা দেখা যায়। আপনার ভাগ্য প্রসন্ন মুরতাজের ঘরে জন্মেছেন। অন্য ঘরে হলে বুঝতেন বাস্তবতা কতটা নিষ্ঠুর। কানন চুপচাপ শুনে। তার মাথাটা আবারও ঝিমঝিম করে। পুরনো ব্যথা বেড়ে যায়। বুকটা শূন্যতায় মিশে একাকার খরস্রোতা নদী। হাসান মাহমুদ কাননের নিশ্চুপতায় আর কিছু বলে না। এর বেশি বলা ঠিক না। সে বুঝতে পারে মেয়ের জামাইয়ের মনের অবস্থাটা। একসময় তিনিও একই পথের সঙ্গী ছিলেন কি না। তিনি প্রসঙ্গ বদলে বলেন, মুরতাজ প্রায় কল করে, বুঝলে? তবে তার কথা এক, শশীকে ঘরে তুলে নিবে। এখন আপনিই বলুন, কথা তো এটা ছিল না। আচ্ছা, মুরতাজের কথা নাকি তার ছেলের না বলা? হাসান মাহমুদ কথা শেষ না করলেও কাননের বুঝতে বাকি থাকে না কি বোঝাতে চাইছেন উনি। সে স্বাভাবিক ভঙ্গিতে আওড়ায়,
আব্বুর মেয়ের শখ খুব করে, কিন্তু দুটো ছেলে দিয়েছেন উপরওয়ালা, তাই মেয়েকে জলদি ঘরে তুলতে চাইছেন।